ছাদের দরজায় ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাই। ঠোঁটে শয়তানি হাসির রেখা। আমি দ্বিধা দ্বন্দ্বে হয়রান, রাগ পাবো নাকি ভয়। উনি আমার দিকে এগিয়ে আসতেই আপুকে ডেকে উঠলাম কয়েকবার, কিন্তু ফলাফল জিরো। কারো সারা শব্দ নেই মোটেই। আমার ডাকাডাকিতে হেসে উঠলেন উনি, হাসি মুখে বলে উঠলেন, এখানে কেউ নেই রোদ পাখি। আমার হবু বৌমনি নিজের রুমে আরাম করছে আর তার হবু বরের সাথে প্রেম করছে। মানে মানে কি? অব্র ভাইয়া কোথায়? উনি আমায় মেসেজ করেছিল তো এই মাত্র। ভাইয়ার যে নাম্বারটা তোমার কাছে আছে ওই সিমটা এখন আমার ফোনে, বুঝতে পারলে শ্যামাবতী? এসবের মানে কি? আপনি এখানে কি করছেন? এখনো তো কিছু করি নাই, বাট করব। কথাটা বলেই ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসলেন উনি। একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, আই এম সো কনফিউজড রোদ পাখি। কনফিউজড? কেন? এই যে আমি তোমার সাথে সাকিব বুবলি টাইপের রোমান্স করব নাকি সানি লিওন ইমরান হাসমি টাইপের রোমান্স করব সেটাই ঠিক বুঝতে পারছি না। ইট এ বিগ কনফিউশন। আই থিঙ্ক সানি লিওন ইমরান হাসমিটাই বেটার হবে, তাই না? কথাটা বলেই ডান চোখটা টিপে দিয়ে রেলিং থেকে লাফিয়ে নামলেন। আমার তো কাঁপাকাঁপি অবস্থা। বেটা বলে কি রোম্যান্স? উনি আমার দিকে এগোচ্ছেন আর আমি নিজের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি রেগে যাওয়ার। কিন্তু হায় নিয়তি, এই রাগটাও আমায় পাত্তা দিল না আজ। গলা শুকিয়ে আসছে প্রতিনিয়ত। কোনো কিছু না ভেবেই পেছন ফিরে দিলাম একদম, কিন্তু শেষ রক্ষা হলো না। লম্বা লম্বা পা ফেলে শক্ত হাতে চেপে ধরলেন আমার ডান হাতটা। আমি কাঁদো কাঁদো চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি রাগ মাখা চোখে মিষ্টি হাসি দিয়ে ছাদের দরজার সাথেই চেপে ধরলেন আমায়। চোখ দুটো টলমল করছে। কান্না দেবে যে কোনো সময় ভর করতে পারে আমার চোখে। উনি হিসিয়ে বলে উঠলেন, কি এখন কান্না কেন? আমি ধরলেই ব্যথা লাগে, তাই না? আর ওই হাড়ের ডাক্তার যখন ধরলো তোমার তখন মুখে হাসি যেন ধরছিলই না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। যত দোষ নন্দ ঘোষ। এই প্রবাদ বাক্যটি হয়তো কোনো এককালে ওনাকে ডেডিকেট করেই তৈরি করা হয়েছিল। নিজে যে ওই হাত কাটা মেয়ের সাথে রং ঢং করে বেড়াচ্ছেন, তাতে কিছু হয় না। কি হলো, মুখে কথা নেই? আমার বাম হাতটা শক্ত করে চেপে ধরে চোখের সামনে এনেই বলে উঠলেন, এই হাতটাই তো ধরেছিল, তাই না? কথাটা বলেই বাম হাতের কোনোয়ের একটু নিচে কামড়ে ধরলেন তিনি। ব্যথায় চেঁচিয়ে উঠতেই ছেড়ে দিলেন হাত। এবার আমি কেঁদেই দিলাম। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। রাক্ষস কোথাকার, হাত ধরলেই কামড়ে দিতে হবে? ওই মাইয়া যে ওনার উপর আছড়ে পড়ছিল, ওই হিসাবে আমার তো উচিত ওনার সারা শরীরে কামড়ে দেওয়া। সাদা বিলাই কোথাকার, তোর বউ মরে যাবে দেখিনিস। গালে ওনার হাতের ছোঁয়ায় ঘোর ভাঙলো আমার। রাগী চোখে তাকালাম ওনার দিকে, কিন্তু সেদিকে তার খেয়াল কোথায়। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার চোখে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছে দিয়ে করুণ স্বরে বলে উঠলেন, খুব লেগেছে? সরি, আর করবো না এমন। তোমারই তো দোষ, ধরতে দিলে কেন হাত? ওর বাপের সম্পত্তি নাকি তোমার হাত? যখন ইচ্ছে ধরবে। চুলেও তো হাত দিয়েছিল। ওনার কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ডান হাতে বাম হাতটা চেপে ধরে বলে উঠলাম, আহানের বাপের সম্পত্তি যেমন নয়, আমার হাত আপনার বাপের সম্পত্তিও নয়। সে তো শুধু ধরেছিল, আপনি তো ক্ষতবিক্ষতই করে দিলেন। উনি একটু এগিয়ে এসে ফু দিয়ে সামনে চুলগুলো উড়িয়ে দিয়ে বলে উঠলেন, রেগো না গো না, মরে যাই আমি। তোমার ওই রাগি ফেসটা না একদম। লুচু ছেলে। সব ছেলেরাই একরকমই হয়, মেয়েদের উপর ঢলে ঢলে পড়ে, আর যখন কথা মেয়েদের উপর আসে তখন হাইপার। আমার কথায় উনি ভুরু কুঁচকে তাকালেন। কাঁধের কাছে ঝুলে থাকা চুলগুলো টেনে ধরে হাতে পেঁচাতে লাগলেন। ব্যথায় কুকিয়ে উঠে বাধ্য হয়ে ওনার দিকে এগিয়ে গেলাম। লম্বা চুলের ভয়াবহতা আজ বুঝতে পারছি আমি। চুলগুলো হাতে পেঁচিয়ে নিয়ে ঘাড়ে হাত রেখে মাথাটা আরেকটু টেনে এনে কপালে কপাল ছোঁয়ালেন উনি।
ফিসফিসিয়ে বলে উঠলেন, ও কেশবতী, আমি কি মেয়েদের ওপর ঢলে ঢলে পড়ি নাকি? অবশ্যই ঢলে পড়েন। শুধু ঢলে পড়েন না, আরো অনেক কিছুই করেন। মেয়ে পাশে দেখলে তো দুনিয়ার আর কাউকে মনে থাকে না, কথাও তো বের হয় না মুখ থেকে। মেয়েবাজ কোথাকার, ছাড়ুন আমায়। কি, আমি মেয়েবাজ? হ্যাঁ মেয়েবাজ, ছাড়ুন আমায়। কিছুদিন পর ডক্টর আহানের সাথে আমার বিয়ে। অন্যের বউকে মাঝরাতে হ্যারাস করতে লজ্জা করছে না? ছাড়ুন বলছি, জাস্ট লিভ মি। আমার কথায় চোখ দুটো লাল হয়ে এলো তার। আরো জোরে চেপে ধরে বলে উঠলেন, অন্যের বউ? ওই ডাক্তারকে বিয়ে করার খুব শখ জেগেছে, তাই না? এত শখ কিসের বিয়ে করার? আশ্চর্য, শখ না জাগার কি আছে? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করব না? তাছাড়া ডক্টর আহানের মতো ছেলেরা স্বামী হিসেবে দারুণ হবে। আমি তো খুব এক্সাইটেড। কথাটা শোনার সাথে সাথেই একরকম ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললেন আমায়। পড়তে পড়তেও নিজেকে সামলে নিলাম আমি। উনি দু হাতে নিজের চুল টেনে ধরে পাশে থাকা টপটা এক লাথিতেই ভেঙে টুকরো করলেন মুহূর্তে। দেয়ালে দু একবার ঘুষি দিয়ে এক টানে নিজের কাছে এনে দাঁড় করালেন আমায়। আলতো হাতে চুলগুলো কানে গুজতে গুজতে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি রোদ পাখি, আই উইল কিল হিম। রুমময় পায়চারি করে চলেছি। অস্থিরতায় বসে থাকাও দায়। এ পর্যন্ত 2 লিটার পানি শেষ করেছি আমি, তবু তেষ্টা যেন মিটছেই না। পানি খাওয়া মাত্রই গলা শুকিয়ে কাঠ। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। উনি কথাগুলো বলার জন্য বলেননি, ওনার প্রতিটি কথাই সত্য ছিল। ওনাকে এই মুহূর্তে আস্ত সাইকো মনে হচ্ছে আমার। ছোট্ট একটা বিষয় নিয়ে একটা মানুষকে খুন করে ফেলতে হবে? নিজের উপরই রাগ লাগছে। কেন যে বিয়ের কথাটা বলতে গেলাম? শুভ্র ভাইয়াকে ফেস করার সাহসও আমার নেই। আর সাহেল ভাইয়াকে যে বলবো, তার ফোন নাম্বারটাই তো আমার কাছে নেই। টেনশনে মাথা ফেটে যাচ্ছে আমার। কিছুক্ষণ পরই কানে এলো আজানের ধ্বনি। রাতটা তাহলে আজ নির্ঘুমই কেটে গেল আমার। নামাজ পড়ে 1 কাপ কফি হাতে ছাদে গিয়ে বসলাম। চারদিকের অন্ধকার ভাবটা এখনো কাটেনি। ঠান্ডা স্নিগ্ধ বাতাসে শরীর কাঁপানো আবেশ। কফিতে চুমুক দিয়ে ফোন লাগালাম চিত্রাকে। 4 বারের মাথায় ফোন ধরল সে। হ্যালো, এত রাতে ফোন দিয়েছিস কেন রদু? এত রাত? এই কানা, চশমা পরে ঘড়িটা দেখ ডাফার, এখন রাত 9। ইটস আ টেনশন যুক্ত মর্নিং। কি বলছিস এসব? মাত্র তো 5:40 বাজে। ঘুমোতে দে তো, এমনিতে রাতে ঘুমোতে দেরি হয়ে গেছে। প্লিজ রদু, লেট মি স্লিপ। চুপ ফাজিল, এখন ঘুমাবি কেন তুই? সারা রাত করলিটা কি? ওই পেট মোটা ব্যাটার সাথে প্রেম করছিস নাকি? বাবা, শুধু পেট দেখেই প্রেম? বাকি জিনিস দেখলে কি করবি তাহলে? কি সব বলিস রোদ? ওই ব্যাটার ফোন নাম্বারই তো নেই আমার কাছে, প্রেম করব কিভাবে? বাট ব্যাটার শার্টের কালারটা সুন্দর ছিল, ক্রিমি ক্রিমি। ও, এই জন্যই তো বলি চিতাবাঘ স্বপ্নে এত ক্রিম দেখে কেন। ক্যান্টিনেও দেখি সব খাবারের সাথে ক্রিম মাখাচ্ছিস। কাহিনী তাহলে এইটা? ইস রদু, প্লিজ ইয়ার, কই থেকে কই নিয়ে যাচ্ছিস কথা। এখন রাখ না ফোনটা, ঘুমাবো। তোর ঘুম বের করছি আমি। জাস্ট 15 মিনিটে বাসায় এসে হাজির হ। দেয়ার ইজ এ ইম্পর্টেন্ট থিং টু ডিসকাস। আমার জীবন মরণের সমস্যা। এত সকালে? হ্যাঁ, এত সকালেই। কাম ফাস্ট, নয়তো ওই চিপকুম অফিসকে তোর নাম্বার দিয়ে দেবো। কথাটা বলেই ফোন কেটে দিলাম। আমি জানি ও আসবে। ধীরে সুস্থে কফিটা শেষ করে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। মনে মনে ছক কষছি, কিন্তু সব ছকই এলোমেলো লাগছে আজ। প্রায় 20 মিনিট পর চিত্রাকে গেটের সামনে এসে দাঁড়াতে দেখলাম। সবুজ জামার সাথে হলুদ ধুতি পায়জামা পরনে, গলায় কালো ওড়না পেঁচানো, অগোছালো চুলগুলো কোনো রকম খোঁচায় আটকানো। দেখেই বোঝা যাচ্ছে যেমন ছিল ঠিক সেভাবেই চলে এসেছে সে। নিচে গিয়ে গেট খুলে নিজের রুমে আনলাম ওকে। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এবার তো বল, হয়েছেটা কি? তুই একটু সাহেল ভাইয়াকে কল কর না
প্লিজ। কেন কেন? শুভ্র ভাইয়া ডক্টরের জন্য রিস্কি রে, আমার হাত ধরার দায়ে তাকে শাস্তি দেবেন উনি। তুই একটু সাহেল ভাইয়াকে ফোন দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে বল না প্লিজ। তার থেকে আমি বরং হসপিটালে একটা ফোন দিই, বুঝলি? ওই হাড়ের ডক্টরের জন্য একটা ওটি বুক করে রাখি, কি বলিস? চুপ বেয়াদব মেয়ে, তোকে ফোন দিতে বলেছে, ফোন দে ব্যাস। চিত্রা চরম অনিচ্ছায় ফোন হাতে নিয়ে ডায়াল করলো। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো চিত্রার কাছে কিভাবে যেন সবার নাম্বারই থাকে, শত্রু হোক বা বন্ধু। ওর কাছে ক্যাফেটেরিয়ার মামার নাম্বার থাকলেও আমি অবাক হব না মোটেই। ভেবেছিলাম ফোন রিসিভ হবে না, এত সকালে আর যাই হোক ছেলেরা ঘুম থেকে ওঠে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে প্রথম রিংয়েই ফোনটা রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে ক্লান্ত গলায় বলে উঠল, হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি চিত্রা, আইআর ডিপার্টমেন্টের চিত্রা। ওই যে আপনার সানশাইন আছে না, ওর বেষ্টু। শাট আপ চিত্রা, আমি তোমাকে চিনি, এত বিশ্লেষণ করার কিছু নেই। কি বলবে তাই বলো। ভাইয়া, বলছিলাম কি, ওই ডক্টরকে নাকি শুভ্র ভাইয়া দুলাই দেবে। ওয়াও, আই এম সো হ্যাপি ফর দ্যাট। আমি বলি কি, আমার পক্ষ থেকে 10-12টা ঘুষি দিয়ে দেন ভাইয়া, আই উইল পে ফর দ্যাট। তাই পে করে আমি কি পাবো? না ভাইয়া, একটা নয়, যতটা ঘুষি দিবেন প্রতিটি ঘুষির জন্য একটা করে চুইংগাম। দারুণ না? ওয়াও, এত ভালো পেমেন্টের কথা আমি আমার লাইফেও শুনিনি। তোমার নাম তো সন্না করে খোদাই করে রাখা উচিত। এনিওয়ে, তুমি ডক্টরকে মারতে চাও কেন? সে তোমাকে প্রেগনেন্ট করে পালায়নি তো? জি ভাইয়া, আপনি এত বাজে কথা বলতে পারেন আমি বিশ্বাসই করতে পারছি না। আর ইউ সাহেল ভাইয়া? রিয়েলি? আই কান্ট বিলিভ। তুমি বিলিভ করতে না পারলেও কিচ্ছু করার নেই। এত সকালে যে ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করছো, তার জন্য ওই কথাটা খুবই সামান্য। ও হ্যালো, আমি নিজের জন্য নয়, আপনার সানশাইনের জন্য ফোন দিয়েছি, ওকে? তাহলে আমার সানশাইনকেই ফোনটা দাও না গো সুন্দরী। সাহেল ভাইয়ার কথায় চিত্রা রেগে আগুন হয়ে ফোনটা কোনো রকমে ছুঁড়ে মারল আমার উপর। আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম সালাম সানশাইন। আই নো তুমি কেন ফোন দিয়েছো, বাট এখন আর ফোন দিয়ে লাভ নেই। ও যা করার ও করে দিয়েছে। সারা রাত ওকে আটকানোর প্রচেষ্টায় জীবন শেষ। মাত্রই বাসায় ফিরলাম। মানে কি? আপনি নিশ্চিন্তে ঘুমাবেন? ডক্টর আহানের সাথে করেছেটা কি? সিটি হসপিটালে গিয়ে নিজের চোখেই দেখে আসো সানশাইন। 3rd ফ্লোর, রুম নম্বর 336। আমি ফোন হাতে নিয়ে থ মেরে বসে আছি। যা করার করে দিয়েছে মানে কি? মেরে টেরে ফেলেছে নাকি? আবারও গলা শুকিয়ে আসছে আমার। উফ, মানুষ এমন পাগল হয় কি করে? হাও। সিটি হসপিটালে 336 নম্বর দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ডক্টর আহানের করুণ অবস্থা চোখে পড়ল। হাতে পায়ে প্লাস্টার আর ব্যান্ডেজের ছড়াছড়ি। ইস, আমার জন্য ওনার এতটা ক্ষতি হয়ে গেল। এই মুহূর্তে শুভ্র ভাইয়ার প্রতি চরম রাগ লাগছে আমার। একটা মানুষকে এভাবে মারতে পারে কেউ? একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকতেই ডক্টর আহান চোখ মেলে তাকালেন। আমাকে দেখেই মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, কেমন আছেন লিটল বেবি? আমি তো ভালো আছি, বাট আপনার অবস্থা তো করুণ। আই এম সো সরি, সব কিছু আমার জন্য। আরে না না, আপনার জন্য কেন হবে? কাল রাত 1টার দিকে একটা প্র্যাঙ্ক কল এলো। ক্লিনিকে নাকি ইমার্জেন্সি পেশেন্ট আছে। হসপিটালে এসে দেখি কিছুই না। ফেরার সময় কোথা থেকে একদল ছেলে এসে গাড়ি থেকে জোর করে বের করে পেটালো। মরেই হয়তো যেতাম। থ্যাংক গড আপনার ভাইয়া চলে এসেছিল, নয়তো। ওনার কথায় আমি অবাক। ভাইয়া মানে? ভাইয়া তো রাতে নাক ডেকে ঘুমোচ্ছিল। ভাইয়া কখন গেল সেখানে? আমি কৌতূহলী হয়ে বললাম, ভাইয়া? হ্যাঁ, আপনার কাজিন, নামটা যেন কি? ও হ্যাঁ, শুভ্র। সাথে ওনার বন্ধুও ছিল, ওনার নাম মেবি সোহেল হবে। আমি কিছু বলতে যাব
ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে এলো শুভ্র ভাইয়া। অমায়িক হাসি দিয়ে বলে উঠলেন, থ্যাঙ্কস এগেইন ম্যাম। ইটস অল রাইট। কথাটা বলেই আমার দিকে তাকিয়ে চোখ মারলেন উনি। আমার আর বুঝতে বাকি রইল না, নিজে মার খাইয়ে নিজেই সেবা। বাহ, সাপও মরল, লাঠিও ভাঙল না। এই প্রবাদটার সঠিক প্রয়োগ করেছেন উনি। একটা দীর্ঘশ্বাস ফেলে চিত্রা আর শুভ্র ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আমার ডক্টর আহানের সাথে কিছু কথা আছে, একটু বাইরে যাবেন প্লিজ। চিত্রা, তুইও যা। কেন, কি এমন বলবি এই ডক্টরকে যে আমার সামনে বলা যাবে না? এই একদিনে ডক্টর তোর আপন হয়ে গেল, আর আমি পর। এই যে বিউটিফুল লেডি, আপনি কি অলওয়েজ ঝগড়াই করেন নাকি? কি রোদ, দেখ এই ডাক্তার কি বলে, আমি নাকি ঝগড়ুটে? বেশ হয়েছে ভাইয়া মেরেছে, একে আরো মারা উচিত ছিল। ভাইয়া মেরেছে মানে? নাথিং ডক্টর। এই তোরা যা না প্লিজ। আমার কথায় কেবিন থেকে বেরিয়ে গেল শুভ্র চিত্রা। আমি আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বেডের পাশের টোলে গিয়ে বসলাম। মাথা নিচু করে বলে উঠলাম, মিস্টার আহান, আই অ্যাম সো সরি। আপনার এই অবস্থার জন্য আলটিমেটলি আমিই দায়ী। প্লিজ ডক্টর আহান, লেট মি ফিনিশ। সেদিন শপিং মলে চুড়ি দেখতে গিয়ে আচমকায় হাত ধরেছিলেন আমার। বিষয়টা আমিও চমকে গিয়েছিলাম, সাথে সাথে ছেড়েও দিয়েছিলেন। কিন্তু এনিওয়ে, আমি একজনকে পছন্দ করি, আর যাকে পছন্দ করি তার মাথায় একটু গন্ডগোল আছে বলেই মনে করি আমি। এমনিতে সব ঠিকঠাক, শুধু আমার ব্যাপারেই যত পাগলামো তার। আপনি আমার হাত ধরায় রাগের মাথায় আপনার এই অবস্থা করেছে সে। তাই বলছিলাম কি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন প্লিজ। আমাকে নিয়ে ভাবা বন্ধ করুন, নয়তো আবারও মার খেতে হতে পারে, হয়তো মেরেই ফেলবে। সো প্লিজ এই বিষয়টা নিয়ে আর না এগোলেই বেটার। বাট আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ইটস নট অ্যাবাউট মাই ফিলিংস। আমার মায়ের ফিলিংস জড়িয়ে আছে এতে। মা অনেক পছন্দ করেন আপনাকে, তাছাড়া এখন আমিও তাই চাই। দেখুন, আগে জীবন তো বাঁচান, তারপর বিয়ে। আমার জন্য কারো ক্ষতি হোক তা মোটেই চাই না আমি। তাছাড়া উনি আপনাকে না মানলেও বিয়েটা করা আমার পক্ষে সম্ভব হতো না। আই রিয়েলি লাভ হিম। প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনার মাকে বলে দেবেন যে আমি ফালতু একটা মেয়ে, তাহলে দেখবেন উনি নিজেই সরে যাবেন। আসছি। কথাটা বলে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা দিতেই পেছন থেকে ডেকে উঠল আহান। হেই লিটল বেবি। হুম? আপনার কথাই রাখবো। মাকে বলবো বিয়েটা করছি না, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? চলেই তো যাচ্ছেন, মাথাটা ব্যথা করছে খুব, একটু হাত রাখবেন মাথায় প্লিজ। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কি বলবো বুঝতেই পারছি না। কি একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো শুভ্র। আমার হাতটা টেনে ধরে বলে উঠল, কামরোদ, ভিজিটিং টাইম শেষ, আমাদের যেতে হবে। হে ডাক্তার, আজ আসি কেমন? তাড়াতাড়ি সেরে উঠুন। আহানকে কিছু বলতে না দিয়েই আমার হাতটা টেনে বেরিয়ে এলো শুভ্র। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। চিত্রা আর আমাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে উঠলেন, আজকেই লাস্ট টাইম এই হাড়ের ডক্টরের সামনে আর যেন না পড়ো তুমি। আপনি আপনার চেলাদেরকে নিয়ে এভাবে মেরেছেন ওনাকে, তাই না? মেরেছি তো। তো মানে মারলে নিজে মারবেন, অন্যকে দিয়ে মার খাইয়ে নিজে ভালো সাজার মানেটা কি? আমি মারলে পুলিশ কেস হতো, আর পোলাপানগুলো যেভাবে মেরেছে তাদের ব্যাপারটা রাস্তাঘাটে ছিনতাইকারীদের আক্রমণ হিসেবে শো করেছে। পুলিশ কেস হলেও কোনো অ্যাকশন হবে না। নিজেই মারতে চেয়েছিলাম, বাট সোহেলের জন্য আর পারি নাই, তাই বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে আমাকে। ওনাকে মাঝপথে থামিয়ে দিয়েই চিত্রা বলে উঠল, ও হো শুভ্র ভাইয়া, এই সাহেল ভাইয়া না অলওয়েজ ওভার করে। ওনাকে দু চারটা চড় থাপ্পড় দেওয়া উচিত ছিল ভাইয়া। আপনার বউয়ের হাত ধরে। আমি রাগী চোখে তাকাতেই থেমে গেল চিত্রা। আমতা আমতা করে বলে উঠল, না মানে আমি তো এমনি বলছিলাম, হে হে হে। মারটা সাহেল ভাইয়াকে না দিয়ে তোর ওই পেট মোটা হতে হতে না হওয়া জামাইকেই দেওয়া উচিত। কেন, সে কি করলো তোকে?
তোকে বিয়ে করে যে আমাদের উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল সেটা তো ভেঙে টুকরো করে দিল। এটা কি কম বড় অন্যায়? আমি কত ভেবেছিলাম তোর মতো সিন্দাবাদের ভূত থেকে রেহাই হয়তো পাবো এবার, কিন্তু ব্যাটার লাস্ট স্টেজে এসে ভেঙে গেল। আমাদের কথায় শুভ্র ভাইয়া হা হা করে হেসে উঠলেন। আমি ওনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি, আর চিত্রা অসহায়। সবাই মিলে গ্রামের বাড়ি পাড়ি জমিয়েছি। আপুদের বিয়েটা গ্রামেই হবে। গ্রামের বাড়ি বলতে আমার নানুর বাড়ি আর শুভ্র ভাইয়ার দাদুর বাড়ি। মামু প্রায় 28 বছর পর বাড়ি ফিরছেন। চিত্রা সহ শুভ্র ভাইয়ার সব ফ্রেন্ড আর কিছু জুনিয়ররাও যাচ্ছে আমাদের সাথে। এর মধ্যে অনেকেরই এই প্রথম গ্রামে যাওয়া। চারদিকে হই হুল্লোড় আর গান বাজনায় মাথা নষ্ট অবস্থা। আমরাও প্রায় 6 মাস পরে গ্রামে যাচ্ছি। নানু মারা যাওয়ার পর এদিকে আসাই হয় না তেমন। বাস থেকে নেমেই মনটা শান্ত হয়ে গেল একদম। বিভিন্ন ধরনের গাছপালার মাঝে ছিমছাম পুরাতন দোতলা বাড়ি। সবার জন্য রুম বরাদ্দ হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো আমার বেলায় শুভ্র ভাইয়া আর আমার একই রুমই পছন্দ হয়েছে। এই নিয়ে কি তুমুল ঝগড়া। অবশেষে মামুর ধমকে দমে গেছে শুভ্র। বিনা বাক্য ব্যয়ে দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে আমরা। একটা সিনিয়র সিটিজেন অর্থাৎ মামুদের গ্রুপ, আর একটা জুনিয়র সিটিজেন অর্থাৎ আমাদের গ্রুপ। ছাদে তুমুল গতিতে পাটি বিছানো হচ্ছে। আজ সারা রাত গল্প আর পিঠা খাওয়া হবে। রহিমা খালা আর মজিদ চাচা দুজনের নিজের ইচ্ছেই আমাদের গ্রুপে নাম লিখিয়েছেন। তার নাকি ওইসব বুড়োদের সাথে মিশ খায় না। রহিমা খালা এই বাড়ির কাজের লোক, আর মজিদ চাচা কেয়ারটেকার। এদের দুজনের মধ্যে মাখো মাখো ভাব। প্রেমের দ্বিতীয় এপিসোড চলছে তাদের। রাত 8টা বাজতেই সবাই গিয়ে বসলাম ছাদে। রাতুল ভাইয়া এখনো শুভ্রকে বারবার দুলাভাই বলে চলেছেন, সাথে সাথে দু একটা থাপ্পড়ও খাচ্ছেন, কিন্তু তাতে তার কোনো ভাবোদয় হচ্ছে বলে মনে হচ্ছে না, বরং বেশ মজাই পাচ্ছেন বলে মনে হচ্ছে। সাকিব ভাইয়া নিজেকে ইমপ্রেস করার বহুত চেষ্টায় আছে, কিন্তু সিনিয়রদের সামনে নিজেকে ঠিক প্রকাশ করতে পারছেন না বেচারা। নীলিমা আপু আর রোহান ভাইয়া তাদের ননস্টপ ঝগড়া চালিয়ে যাচ্ছে। রাহি আপু সাব্বির ভাইয়ার সাথে কি এত ফুসুর ফুসুর গল্প করছে আল্লাহই জানে। আমাদের সাহেল ভাইয়া ক্যামেরা হাতে ছুটছেন। সবারই বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে মেমোরি ভরে চলেছেন। তার ক্যামেরায় রহিমা খালা আর মজিদ চাচার সিঁড়িতলের রোমান্সও ধরা পড়েছে চরমভাবে। এই গল্পের পরবর্তী অংশগুলো শোনার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।